আসলে কেন বেশিরভাগ মানুষ ওইখানে বক ডাউন হয়ে থাকে, কারণ মানুষ চায় ওই চিন্তাটাকেই লালন করতে তার মাথার ভিতরে, যে আমি রাইট সঙ্গ পাচ্ছি না, আমাকে রাইট সাপোর্ট দেওয়া হচ্ছে না ইত্যাদি। তার চিন্তাটা হচ্ছে না বোধক। কিন্তু সে যদি মনে করে যে আই ডোন্ট কেয়ার, আমার মনে হচ্ছে এটা আমি করব, আমি এটা করব, তখন সে ওখান থেকে সরে যাবে, অথবা যাদেরকে সে একটু আগে বলে আমার আম্মাকে বুঝাতে পারছে তাদেরকে সে কনভিন্স করার চেষ্টা করে। আমি যে লাইফ কোচিং করে আমি দেখি অনেক ছেলে মেয়ে বাবা মাকে রাজি করাতে পারে না। তখন আমি বলি যে ছোটবেলা থেকে তো তুমি সবকিছু বাবা মাকে ম্যানেজ করে করছো, তো তোমার জীবনের এত বড় বড় সিদ্ধান্ত এখানে কেন তুমি বাবা মাকে ম্যানেজ করতে পারছো না? বলে বুঝে না এই ইত্যাদি। তখন আমি বলি তোমার এন্টারপ্রেনারশিপে তুমি একটা প্রোডাক্ট বেচবা, তো তুমি মার্কেটকে কেমনি ম্যানেজ করবা যেখানে তুমি তোমার সবচেয়ে কাছের মানুষকে এখনো ম্যানেজ করতে পারো নাই? তখন একটু ভাবে। তা আমি বলে গো অ্যান্ড কনভিন্স ইউর ফাদার অ্যান্ড মাদার। যদি তুমি সত্যি তোমার প্রোডাক্ট ভালো হয়, তুমি যদি এই প্রোডাক্ট দিয়ে শাইন করতে পারো জীবনে, ইউর ফাদার মাদার শুড বি দ্য মানে ফার্স্ট কাস্টমার। তোমার আব্বা মা বলবে বাবা তুই এটা কর এবং আমার কাছে এসে সবার আগে বেচ, আমি চাই আমার ছেলের প্রোডাক্ট আমি সবার আগে কিনবো। তো এই যে রং থিঙ্কিং, যে আমরা ভাবি যে এটা হবে না ওইটা হবে না। ভেরি রিসেন্টলি গত 3-4 দিন আগে আমি একটা উদাহরণ হঠাৎ করে মনে পড়লো, এরকম একটা বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপার। সে নিজেই বলছে যে ঘটনাটা ঘটেছে, আমি জেন্ডার মেনশন করছি না, বলছে যে আমি আমার বাবা মার অমতে এই কাজটা করছিলাম, এবং তারপর জেনারেলি যেটা হয় মনোমালিন্য এটসেট্রা 5 বছরের মাথায় ঘটনাটা ঘটে গেছে, তো পুলিশ কেস, হ্যারাসমেন্ট এন্ড অল দিস থিংস। আমি ভাবছিলাম সে হয়তো শেষ পর্যন্ত বলবে যে আমাকে আর কেউ নিল না, কিন্তু আমি চেয়েছি এবং অবাক হয়েছি উত্তরটা শুনে, তার বাবা মা কিন্তু তাকে রেস্কিউ করেছে। যার ঘটনাটা ঘটেছে যে অমতে করেছে, অর্থাৎ বিপদ মুহূর্তে গিয়ে তো বাবা মা আমাদেরকে সাপোর্ট করে, তাহলে কেন আমাদের সুদিন গুলাতে, সেটা এখন হতে পারে অথবা আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা কেন এটা ভুলে যাই? আমার কাছে এটা ক্লিয়ার না। মেবি জেমস অ্যালেনের প্রভাব পড়ছে আমার উপরে, যে কতগুলো ফান্ডামেন্টাল থিঙ্কিং তো ঠিক রাখতে হয় মানুষের জীবনে, যেটা হচ্ছে বাবা মা। বাবা মা ছাড়া তো আমি ইনভ্যালিড। তাহলে আমার জীবনের যে কোনো মুহূর্তে মা বাবা ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি পারসন, তাই না? আমরা যে ধর্মীয়ভাবে দেখি এটাই আসছে। তা এইটা এই সিম্পল থিঙ্কিং তো এমনিতেই বোঝা যায়, এটার জন্য এত কমপ্লিকেটেড কেন হয় আমি ঠিক আমার কাছে ক্লিয়ার না। এনিওয়ে আমরা কোথায় ছিলাম যেন, সার্কামস্টেন্স। তখন ওই মানুষটা কি করে, ওই মানুষটা তোমার প্রসঙ্গটা থেকে বলি, ওই মানুষটা ওই সার্কামস্টেন্স থেকে সরে যায়, অন্য একটা জায়গায় গিয়ে সেটা সে করে। আমরা যদি দেখি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি লিভ করছেন না একটা সময়, কেন? কারণ তখন উনি হয়তো বুঝতে পেরেছেন বা তাকে সৃষ্টিকর্তা এই গাইডেন্স দিয়ে দিছে যে এখানে এটা আর ঘটবে না, ইউ গো। তো উনিও তো ওই জায়গা ছেড়েছে, কিন্তু ওইখানে যদি জিদ করে থেকে যেতাম আমরা, বা আমরা অনেক সময় এক জায়গায় মানে থটস দিয়ে যে সবসময় লিভই করতে হবে জিনিসটা তো এরকম না। মানে লিভ মানে ইটস নট লিভিং, ইটস মিনস চেঞ্জিং দ্য সিচুয়েশন। তো হয়তো একভাবে হলো না, আমি আরেকভাবে ট্রাই করছি, কিন্তু গোয়ার তুমি করে আমি একইভাবে আমি এটা করেই ছাড়বো, হয়েই ছাড়বে, এইটা হবে না। না হয়েই ছাড়বো ঠিক আছে, বাট মানে যে এইভাবেই হইতে হবে, এইভাবেই হতে হবে, এটা অনেক সময় হবে। যে আমার মানে আমি এভাবে বলি যে লিডারশিপের ক্ষেত্রে এটা আমার একটা বড় লেসন, যে আগে একটা সময় মানে যখন আরো অনেক ইম্যাচিউর ছিলাম, এখন ইম্যাচিউর মানে আগে যখন আরো বেশি ইম্যাচিউর ছিলাম, সো মানুষ কথা শোনে না, এত বুঝাইলাম ও উল্টাপাল্টা করলো, তো আমার তখন থটস কাজ করতো যে এরা ক্যাপেবল না, এরা অনুগত না, এরা ঠিকঠাক না। বাট যখন আমি আমার এই থটসটাকে চেঞ্জ করলাম যে এটা আমার প্রবলেম, মানে আমি তাদেরকে কনভিন্স করতে পারি না, এটা আমার সমস্যা, তাহলে আমি তখন আমার উপর কাজ করবো যে কিভাবে আমি আমার কনভিন্স করার পাওয়ারটাকে বাড়াবো। আদারওয়াইজ আমি তো মনে করি আমি ভিকটিম, ভাই আমার কপাল খারাপ, আমার চারপাশে এসে সব অকর্মণ্য লোক এসে জুটছে। সো এই থটসের চেঞ্জ দ্বারা তখন আমি যখন আমার ক্যাপাবিলিটি বাড়াবো, তখন এরাই এখন আমার কথা শুনবে। তার মানে কি আমার সিচুয়েশন আমি বদলাই ফেললাম বাই চেঞ্জিং মাই থটস। ইয়েস এক্স্যাক্টলি, আই থিংক মোর রিলেভেন্ট অ্যানসার তুমি দিয়ে দিছো। হ্যাঁ, না মানে ওইটি মাথায় আসলো যেটা আর কি। আর যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, সেরেনিটি নিয়ে বলতেছিলেন। সেরেনিটি আসলে আমার কাছে মনে হচ্ছে এই বইয়ের 7th and লাস্ট চ্যাপ্টার এবং দ্য আলটিমেট চ্যাপ্টার। আসলে আমরা সবাই কি চাই? আমরা জীবনে তো শান্তি চাই, প্রশান্তি, এবং ইয়োগিক সায়েন্সে এটাকে অন্য কিছু বলে না, নির্বাণা এরকম কিছু একটা বলে। আমার মনে হয় উনি ওই দিকে অতদূর পর্যন্ত নেয়নি, কিন্তু উনি এটা সিম্পলি একটা কথা বলেছেন, যে মানুষের চিন্তা তার কাছে ক্লিয়ার সেই মানুষ তত শান্ত। এই কথাটা উনি বলেছেন যে আমি যদি জানি যে আমার কাজটা কি, আমি এখন কি করব, তাহলে আমি ওর দুনিয়ার অন্যান্য কোনো কিছু দ্বারা আমি ইম্প্যাক্টেড হব না, বিকজ আই এম ফোকাসড, আমি তো জানি আমি কি করব। এবং আমি এর আগের 6 চ্যাপ্টারে এটাও জেনে এসেছি যে আমার সারাউন্ডিংস, আমার অনেক কিছু আমাকে সাপোর্ট করবে না। এখন আমি যদি সারাউন্ডিংসের পিছনে আমার এনার্জি ব্যয় করতে থাকি, আমি যদি চিল্লাচিল্লি করি, সময় নষ্ট করি, তাহলে আমার সময় নষ্ট হচ্ছে। এবং আলটিমেটলি যাদের থিঙ্কিং কারেক্ট তারা বুঝতে পারে যে প্রশান্তিটা আসলে বাইরে না,
প্রশান্তিটা আসলে ভিতরে। বাইরের জিনিসগুলোর অনেক কিছু হচ্ছে প্রশান্তির একটা উপলক্ষ মাত্র। মনে হয় ওইটা আমার ছেলে, ওই উপলক্ষকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি, আমি কিভাবে ইন্টারপ্রেট করি। তো উনি বলেছেন লাস্ট চ্যাপ্টারে এসে যে এক সময় আমি যখন রাইট থিঙ্কিং এ হাঁটতে থাকবো, আমি এটা বুঝে ফেলবো যে আসলে বাইরের কোনো কিছুই আমাকে প্রশান্তি দিবে না, আমার প্রশান্তি আমার ভিতরে। মনে পড়লো আপনার ওই এক্সাম্পল, আপনার ফ্রেন্ডের এক্সাম্পল, যে ফ্রেন্ড আমার চেয়ে ভালো করছে, এইটাই আমার অশান্তির কারণ হইতে পারে, এইটাই আবার আমার শান্তির কারণ হইতে পারে। এক্স্যাক্টলি, যে আমি কিভাবে আমার থটকে ডিজাইন। আমি বলে দিচ্ছি, জাকির যেদিন ইউএসএ তে গেছে, আমার কিন্তু ইউএসএ যাওয়ার কোনো প্ল্যান মানে আজকে অবধি নাই। আমি ছোটবেলা থেকেই বইটা যখন পড়েছি, আমার মা বলছে বাইরে যাওয়া হবে না, তুমি দেশেই থাকো, বিকজ অফ সাম ফ্যামিলি রিজন। কিন্তু জাকির যেদিন প্লেনে ইউএসএ তে গেছে, আমি জানি না কয়টার প্লেন, কিন্তু ওই সময় বাসা বলতে প্লেন গেলে তো শব্দ হয়। আমার প্রতিবার মনে হচ্ছে যে আই এম দ্য হাইয়েস্ট ফেইলিয়ার ইন মাই লাইফ। আমার এরকম মনে হয়েছে, আমি সত্যি কথা বলছি খোলামেলা, এটা অনেক আগের কথা। কিন্তু আমি পরে বুঝেছি আচ্ছা ওই দিন জাকির না যদি যেত, তাহলে কি একটা সিট কি ফাঁকা যেত নাকি প্লেনের, কিংবা জর্জিয়া টেকের একটা পজিশন ফাঁকা যেত না, কেউ না কেউ ওখানে গিয়ে পড়তো, হয়তো আফ্রিকা থেকে বা সাউথ আমেরিকা থেকে কোথাও থেকে। তো আমার ফ্রেন্ড গিয়ে পড়েছে, এটা তো আমার জন্য একটা গৌরবের ব্যাপার। কিন্তু আমি তো বললাম আমার রং থিঙ্ক, আমি রাতে ঘুমাইতে পারি না ঠিক মতো ওই দিন রাত্রে, কারণ আমার কাছে মনে হলো জাকির তো আমার থেকে এগিয়ে গেল, তোর তো আমার থেকে এগিয়ে যাওয়ারই কথা। আমি এখনই ফ্র্যাঙ্কলি এই অন রেকর্ড আমি বলে দিলাম, বুয়েটে আমি যা করেছি এবং ও যা করেছে এটাই স্বাভাবিক ছিল, এটাই হওয়ার কথা, ওরই ডক্টরেট হওয়ার কথা। আমি ডক্টরেট হলে সামথিং রং হইতো, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতো জর্জিয়া থেকে। তো যেই দিন আমি এটা কারেক্ট করেছি সোহাগ, আমি এটা জাকিরকেও বলেছি, যেদিন আমি কারেক্ট করেছি ওই দিন জাকির ভালো করলে আমার আরো ভালো লাগে, তুমি ভালো করলে আমার আরো ভালো লাগে, কারণ আমরা তো একই, আমরা তো আলাদা না। তোমার ভালোটা আমি আরেকজনের কাছে বললে তো আমার ভালো লাগবে, কিন্তু আমি যেই মুহূর্তে মনে করবো যে এ তো আমার শত্রু, তুমি একটা এমনি নর্মাল বাড়িতে ভাত খাবা, ওটা আমার কাছে খারাপ লাগবে যে ও তো খাবারটা খেয়ে দিল, কিন্তু তুমি তো আমার ভাগের খাবার খাচ্ছ না। আমাদের পৃথিবীতে কেউ কারো ভাগেরটা খায় না, সবার জন্য নির্ধারিত। বলো, তুমি তো এগুলো আমার থেকে ভালো জানো, তুমি বলে দাও যেগুলো সবই নির্ধারিত, তাহলে আমরা কেন কেওয়াস করতেছি, কারণ কোনো প্রয়োজন নাই। সো সিম্পল থট।